সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। চীনের উহানে করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে পুরো বিশ্বের মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল টিকা। বহুল প্রতীক্ষিত সেই টিকা দেশে পৌঁছার আগেই করোনা টিকার মান নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে ফার্মাকো ভিজিল্যান্স প্রোটোকল ফর কোভিড-19 ভ্যাকসিন শীর্ষক প্রোটোকল প্রণয়ন করেছে সরকার। তারপরও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ভ্যাকসিন নিয়ে সরকারের কোনো রোডম্যাপ নেই। ভারতের উপহার দেয়া 20 লাখ ডোজ টিকা নিয়ে বিএনপির আরেক নেতার সন্দেহ, বাংলাদেশ ভারতের টিকা পরীক্ষার গিনিপিগে পরিণত হয়েছে। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রশ্ন তুলে বলেছেন, দেশে মুরগির ভ্যাকসিন উৎপাদন হয়, করোনার বদলে যে মুরগির ভ্যাকসিন দেওয়া হবে না এর গ্যারান্টি কি? প্রধানমন্ত্রীকে দিয়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে এ ব্যাপারে জনগণ আগ্রহী হবে বলেও মন্তব্য করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জীবন রক্ষাকারী এ ওষুধ নিয়ে বলা কথামালা কতটা বাস্তব আর কতটা গুজব ও রাজনীতি, এ প্রশ্নের উত্তর খুঁজতে আজকের সম্পাদকীয় টিকা নিয়ে অপপ্রচার। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, এবং ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9। এবং দর্শক, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের এই আলোচনায় যোগ দেবেন অনলাইনে তৌফিক মারুফ, সভাপতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। আবারও বাকযুদ্ধে আওয়ামী লীগ নেতারা। ফেসবুক লাইভে এমপি একরামুলের বিতর্কিত মন্তব্যের জেরে নোয়াখালীতে নেতাকর্মীদের বিক্ষোভ, আগুন, সড়ক অবরোধ। সিটি নির্বাচন নিয়ে সরগরম বন্দরনগরী চট্টগ্রাম। মিথ্যা মামলায় ধরপাকড়ের অভিযোগ বিএনপি প্রার্থীর, বিভ্রান্তি ছড়াচ্ছে দলটি, মন্তব্য আওয়ামী লীগ প্রার্থীর। নিয়ম ভেঙে কাশিমপুর কারাগারে হলমার্ক কেলেঙ্কারির বন্দী তুষারের সঙ্গে নারীর সাক্ষাৎ। মূল অভিযোগ জেল সুপারের বিরুদ্ধে, ডেপুটি জেলার সহ 3 জন প্রত্যাহার। সারা দেশে শীতের তীব্রতার সঙ্গে হু হু করে বাড়ছে ঠান্ডায় আক্রান্ত। শিশু হাসপাতালে ফাঁকা নেই একটি শয্যাও, সতর্ক থাকার আহ্বান। এবং মিরপুরে ব্যাটিং বোলিংয়ে অপ্রতিরোধ্য বাংলাদেশের 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। 7 উইকেটের বিশাল ব্যবধানে হারালো ক্যারিবীয়দের। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কি নিয়ে এবং কেন এই আলোচনা, আমরা একদম শুরুতেই ভূমিকাতেই বলেছি। আমি প্রথমেই ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনাকে দিয়েই শুরু করতে চাই। সেটি হচ্ছে এই করোনা, মানে এই ভ্যাকসিন প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে প্রথম অভিযোগ তোলা হলো যে সরকার মানে ভিভিআইদেরকে দেবে। এরপরে তথ্যমন্ত্রী অনেকটা স্যাটায়ার করেই বললেন যে চাইলে বিএনপির লোকদেরকেই দেয়া হবে। এরপর আজকে জাফরুল্লাহ চৌধুরী বলছেন যে প্রধানমন্ত্রীকে দিয়ে যদি শুরু করা হয় তাহলে জনগণ ভরসা পাবে। এখন আমরা যতদূর এই 20 লাখ ডোজ আসার পরে গণমাধ্যমে যে খবর এসেছে, তাতে আমরা যেই নিউজ, তাতে দেখা যাচ্ছে যে জনগণের ভেতরে ব্যাপক উৎসাহ এবং উচ্ছ্বাস তৈরি হয়েছে। এখন যে মানে জনগণের ভরসার জায়গা তৈরি, জনগণ যে ভরসায় নেই, এটি আসলে কিসের ভিত্তিতে বলা হচ্ছে? এর কোনো ভিত্তি আছে বলে আপনি মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সঙ্গে আলোচক হিসেবে ফরহাদ ভাই আছেন, তাকে এবং দর্শকদের শুভেচ্ছা। প্রথম কথা হলো যে তথ্যমন্ত্রীর বক্তব্যটা স্যাটায়ার আর বিএনপিটা সিরিয়াস, এইটা ডিমার্কেশন কিসের ভিত্তিতে করলেন সেটা একটা প্রথমেই প্রশ্ন হয়ে রইল। যে আসলে রাজনীতি করে কথা পাল্টা কথা, বাংলাদেশের রাজনৈতিক বক্তব্য এবং কথার বক্তব্য পাল্টা বক্তব্য, এটা এই বিভিন্ন দলের মধ্যে চললে এটা দীর্ঘদিন ধরে এরকম হয়ে আসছে। এমনকি রাজনীতিবিদদের ঘরের বিষয়েও রাজনীতির বিষয়ে পরিণত হয়ে যায়, কারো বিষয়ে কিছু পেলেই সেটা নিয়ে আবার বলা, এগুলি হয়। তো এই কথাগুলি আসছে কিভাবে? বিএনপি মহাসচিবের যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে ভিআইপি বা ক্ষমতাসীনরাই যেন টিকা নিয়ে না নেয়, সাধারণ মানুষ যাতে পায়, সেই দাবিটা জানিয়ে তিনি তার আশঙ্কার কথা বলেছিলেন। এবং এইরকম আশঙ্কা বাংলাদেশে অনেক মানুষ করছে বা করছিল, এটা অমূলকও নয়। সাধারণ খেলার টিকিট
কিনতে গিয়ে আপনি দেখবেন যে যারা প্রকৃতভাবে খেলা দেখে এবং নিয়মিত দেখে পছন্দ করে সেই গ্রুপ টিকিট পায় না, ভিআইপিদের জন্য বরাদ্দ রেখে কীভাবে টিকিট শেষ হয়ে যায় আগেই। আপনি ট্রেনের টিকিট দেখেন, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের এরকম একটা ব্যাড কালচার আছে। টিকা নিয়ে আরও এরকম অনেকের মধ্যে এরকম সন্দেহ কাজ করছে যে সরকার তাদের পছন্দের লোকদের বা তাদের দলীয় লোকদেরকে আগে দিয়ে সাধারণ মানুষকে যেন বঞ্চিত না করে, সেই সন্দেহ মানুষের মধ্যে আছে বলেই রাজনৈতিক দল হিসেবে বা দলের মহাসচিব হিসেবে তিনি তার উৎকণ্ঠা প্রকাশ করতেই পারেন। তিনি করেছিলেন সেটার জবাবেই তথ্যমন্ত্রী বলছেন যে তাহলে আমি স্বাস্থ্যমন্ত্রীকে সুপারিশ করব বিএনপিকে আগে দেওয়ার জন্য। আমি সেটি জানতে চাচ্ছি, কারণ ভিত্তির কথা বলছেন, মানে বাংলাদেশে সারা দুনিয়ায় এখন অনেক দেশেই আপনার এই ভ্যাকসিনটি দেয়া হচ্ছে, বাংলাদেশে সেটা শুরুর প্রক্রিয়া সেটি চলছে। তো এখন মানে কিসের ভিত্তিতে এই মানে আশঙ্কার কথা বলা হচ্ছে? ভিত্তিটা হচ্ছে বাংলাদেশ সরকারের অন্য অনেক বিষয়ের মতোই, সেই বিষয়গুলিতে এখন যাব না, করোনা এবং ভ্যাকসিন যেহেতু বিষয় সেটা নিয়েই বলি, অন্য অনেক বিষয়ের মতোই করোনা ব্যবস্থাপনায় সরকারের কথা এবং কাজে খুব কমই মিল ছিল। যেই ব্যবস্থাপনা তারা করেছে সেটার মধ্যে ভুল পদক্ষেপ, সময়ের সিদ্ধান্ত সময়ে না নেওয়া, মিথ্যা তথ্য দেওয়া, দলীয় নেতাকর্মীদের করোনা সংক্রান্ত বিভিন্ন প্রজেক্ট এবং কাজে দুর্নীতি রোধ করতে না পারা সহ তাদের যে ব্যর্থতার পাল্লা সেইটা একটু ভারী বলে মানুষের মধ্যে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে এক ধরনের সন্দেহ কাজ করে। সে কারণে এই ভ্যাকসিন নিয়েও তারা অনেকের মধ্যে সেই সন্দেহ থেকে এইসব কথা আসতে পারে। এগুলিকে বরং সরকারের নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নেওয়া উচিত, যে অতীতে যতই ভুলভ্রান্তি হয়ে থাকুক, যতই ব্যর্থ হয়ে থাকুক, যেহেতু ভ্যাকসিনটা মানুষের জীবন মরণের প্রশ্ন, এইটা নিয়ে যেন কোনো ভুল সিদ্ধান্ত না হয়। এটা অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে বাংলাদেশে বড় আকারে ভ্যাকসিনের প্রথম প্রোগ্রাম। আমরা ভ্যাকসিনেশনে যে সফল হয়েছি সেটা কিন্তু শিশুদের টিকায়। আমরা বড়দের মধ্যে ব্যাপক ভিত্তিকে এই টিকার অভিজ্ঞতা আমাদের নেই। ফলে বড়রা টিকা নিতে আসবে যে, সেই জন্য প্রচারণা, তাদেরকে আশ্বস্ত করা তারা যাতে টিকা নিতে আসে এবং সেই ডিস্ট্রিবিউটেশনের প্রোটোকলটা কি হবে সেই রোডম্যাপটা আগে ভাগে জানিয়ে দেওয়া। আপনার যদি ফেব্রুয়ারির 8 তারিখে টিকা দেওয়া শুরু হবে বলে সরকারের তরফ থেকে বলা হয়েছে, আপনি কি এখনও জানেন মানুষ রেজিস্ট্রেশন কোন অ্যাপসের মাধ্যমে কিভাবে করবে সেটা সম্পূর্ণ হয়েছে? মানুষকে জানানো হয়েছে যে তার এলাকায় দিবে নাকি অন্য এলাকায় দিতে পারবে নাকি সবাই ঢাকায় দিবে, সারা দেশে একযোগে হলে কিভাবে এটা ম্যানেজ করা হবে, মানুষকে যে উদ্বুদ্ধ করা। আরেকটা বিষয় হচ্ছে করোনার ভ্যাকসিন নিয়ে, যেহেতু এটা বিজ্ঞানের অত্যন্ত চমকপ্রদ একটা আবিষ্কার বলবো আমি এই জন্য যে এত দ্রুততম সময়ের মধ্যে মাত্র 1 বছরের মধ্যে এরকম ভ্যাকসিন আবিষ্কার ভ্যাকসিনের ইতিহাসে নাই। সেরকম একটা টিকা যেহেতু দ্রুততার সঙ্গে হয়েছে, কিছু ড্রব্যাক থাকতে পারে। সেটা এই যে দেয়া হচ্ছে এটাকে অনেকটা 4th ট্রায়ালের মতো, এটা যে মানুষকে দেয়া হবে, এর মাধ্যমে তথ্য উপাত্ত নিয়ে গবেষণা করে এটাকে আরও রেটিফাই করা হবে। সেই ক্ষেত্রে নরওয়ে সহ কিছু দেশে মৃত্যুর ঘটনা ঘটেছে, পাশের দেশে ইন্ডিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অসুস্থতার ঘটনা ঘটেছে। সেটা নিয়ে মানুষ যারা বোঝে না, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু যে কোনো ওষুধেই পার্শ্ব প্রতিক্রিয়া, এমনকি যে আমরা সাধারণ প্যারাসিটামল খাই, ওই প্যারাসিটামলেরও কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং তার রিয়াকশন হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এত সাধারণ ওষুধ। সুতরাং ভ্যাকসিনে এরকম হতে পারে, হলে তার ব্যবস্থাও আছে, তারপরেও বৃহত্তর স্বার্থে এটা মেনে নিয়ে যে সবাইকে নিতে হবে, সেই প্রচারণাটা সরকারের কোথায়? বা ওই রোডম্যাপের কথা যেটা মহাসচিব বলেছেন যে আপনি কি প্রক্রিয়ায় দেবেন, যে রোডম্যাপের যে কথা বলা হচ্ছে, আসলে কি রোডম্যাপ আছে কিনা? জি, ধন্যবাদ ওমর ফারুক ভাই, অনেকদিন পর আপনার সাথে দেখা, এবং আমার শুভেচ্ছা সময় টিভির দর্শকদের, এবং আমার শুভেচ্ছা আমার সহবক্তা সায়ন্ত ভাইকে। প্রথমেই শুরু করব, আমি রোডম্যাপের বিষয়টা আসছি এবং আমার উত্তরটার মধ্যে দিয়ে রোডম্যাপটাও আমি আশা করি বের হয়ে আসবে। সায়ন্ত ভাই যে কথাটি বলছিলেন এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত, যে রাজনীতির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য থাকবে, এখানে আর্গুমেন্টস থাকবে, বিতর্ক থাকবে, অনেক সময় হিটেড বিতর্কও হতে পারে, খুব জোরালো বিতর্কও হতে পারে। কিন্তু আপনি যখন একটা ন্যাশনাল ইমার্জেন্সি
একটা জাতীয় একটা সংকট নিয়ে কাজ করবেন, তখন আমরা আশা করি যে এই ধরনের পেটি পলিটিক্যাল যে আমাদের রেটরিক এক্সচেঞ্জ হওয়ার কালচারটা, সেটা আমরা ওই সময় কিছুক্ষণের জন্য সাসপেন্ডেড করে রাখবো। কারণ আমরা তখন যাই বলবো সেটার একটা ন্যাশনাল র্যামিফিকেশন থাকবে। এটি সায়ন্ত ভাই বলছেন, কিন্তু ওনাদের বিএনপির মানুষদের মধ্যে কিন্তু আমি সেই স্যাটায়ারের ভাবটা দেখতে পাচ্ছি না। তারা কিন্তু খুব সিরিয়াসলি প্রেস কনফারেন্স করে অনর্গলভাবে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছেন। এখন মির্জা ফখরুল সাহেবের মতন এত বড় মাপের রাজনীতিক একজন নেতা, উনি এটা বুঝে করছেন না না বুঝে করছেন তা আমি আপনার এবং আপনাদের দর্শকদের উপরে আমি ছেড়ে দিতে চাই, কিন্তু তাদের ভুল তথ্যের কারণে যে মানুষ বিভ্রান্ত হচ্ছে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। ফখরুল সাহেবের কথাটি আপনি নিজেই বললেন যে উনি বলছে যে বাংলাদেশের সব ভিআইপিরা এটা নিয়ে নিবে, সাধারণ মানুষের কাছে পৌঁছবে না। এখানে সাধারণ কনসার্ন হিসেবে এটা বলা হয়নি, এটা তাদের একটা মানে একদম স্টেটমেন্ট হিসাবে বলা হয়েছে যে এটা তারা জানেই যে আওয়ামী লীগ এরকম করতে যাচ্ছে। অন্যদিকে আপনি যেটি বললেন যে আমাদের প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার কথা বলা হচ্ছে, আমাদের কথা হচ্ছে বলছেন যে আগের আমি বলি এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। বিভিন্ন বন্টন প্রক্রিয়ায় দেখেন হাসান মাহমুদ সাহেবের যে কমেন্টটা আসলো সেটা কখন আসলো? যখন মির্জা ফখরুল সাহেবরা এই ধরনের বক্তব্য দিলেন। বিএনপির কাছ থেকে এরকম বক্তব্য আসার পর আসলে এই ধরনের সিরিয়াস প্রশ্নে যখন আপনি এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দিবেন, তখন স্যাটায়ার করা ছাড়া আর উপায় থাকে না। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য হিউমার ইন দ্যাট। এছাড়া আপনি আসলে বুঝবেনই না যে ওনারা কেন এই ধরনের কথাবার্তা বলছেন। বিকজ পিপলস লাইভস আর অ্যাট স্টেক। মানুষের জীবন বিপন্ন যেখানে, মানুষের জীবন বাঁচানোর নিয়ে কথা যেখানে হচ্ছে, ভ্যাকসিন হচ্ছে একটা লাইফ সেভিং টুল। এটা প্রোপাগ্যান্ডা করার, এটা মিস ইনফরমেশন বা মিসকমিউনিকেট করার মতন কোনো টপিক না। বিকজ এটার মানেই হচ্ছে যে এখানে সাধারণ মানুষের জীবন আপনি বিপন্ন করবেন। এখন দেখেন যা বিষয়টি আসছে, প্রধানমন্ত্রী আগে নিলে মানুষ সাহস পাবেন। কথা হচ্ছে আমি এই মুহূর্তে নিতে রাজি আছি লাইভ টেলিভিশনে, কিন্তু আমি তো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছি না। আপনারা যেটা বলছেন মাস্টার প্ল্যান আছে কিনা, এখানে মাস্টার প্ল্যান বলতে তো আসলে খুব বেশি কম্পোনেন্টের জায়গা না। আপনি কাদেরকে প্রথমে দিবেন, আপনি সারা দেশব্যাপী আমাদের একটা ইমিউনাইজেশনের মিনিমাম এক্সপেরিয়েন্স আমাদের আছে, এবং সবচেয়ে বড় কথা যেই ভ্যাকসিন নিয়ে এত ঝামেলা, যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, এই ভ্যাকসিনটা কিন্তু আমরা বাছাই করে এই ভ্যাকসিনের প্রতি আমাদের অপশনটা আমরা প্রেফার করেছি, কারণ এটা সাধারণ ফ্রিজের টেম্পারেচার রাখা যায়, অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। যেখানে আপনি অন্যান্য যে ভ্যাকসিনগুলো, ফাইজারেরটা হচ্ছে আপনার -70, মডার্নারটা হচ্ছে আপনার -20 ডিগ্রির নিচে, যেগুলো কিন্তু নর্মাল ফ্রিজ টেম্পারেচার না। এবং আমাদের আজকের থেকে সরকারের পক্ষ থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, প্রচারণা আজকের থেকে শুরু করা হয়েছে যে আমরা ভ্যাকসিন প্রক্রিয়াটা কিভাবে আগাবো। 26 তারিখে আমাদের মোবাইল অ্যাপটি আমাদের লঞ্চ করার কথা, যেই মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষ রেজিস্ট্রেশন করবে, সুরক্ষা অ্যাপ নামে এটি পরিচিত হবে। সেই অ্যাপের মাধ্যমে মানুষ রেজিস্ট্রেশন করবে, এবং কারা রেজিস্ট্রেশন করতে পারবে? যারা সেই প্রেফারেন্সিয়াল গ্রুপের মধ্যে পড়বে। এই প্রেফারেন্সিয়াল গ্রুপের তালিকাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আমরা প্রথমেই ফ্রন্টলাইন ওয়ার্কার্স যাদেরকে আমরা বলছি যে সম্মুখ সারির যারা কর্মকর্তা, সম্মুখ সারির যারা যোদ্ধা, আমাদের স্বাস্থ্যকর্মীরা, আমাদের যেসব আইনশৃঙ্খলা বাহিনী বা সশস্ত্র বাহিনীর যারা সরাসরি এই করোনা মোকাবেলার কোনো না কোনো বিষয়ের সাথে সংযুক্ত আছেন, অর্থাৎ রোগীদের সাথে যাদের দৈনন্দিন দেখা হওয়ার বা কাছে আসার সুযোগ হবে, এই ধরনের মানুষদেরকে আমরা প্রথম দেখছি। এবং দ্বিতীয়ত আমরা একই সাথে কিন্তু আমাদের যারা সিনিয়র সিটিজেন্স, আমাদের যারা বয়োবৃদ্ধ, তাদের দিকেও আমরা নজর দিচ্ছি। এটা আমাদের প্রথম ফেজে। এবং সেকেন্ড ফেজে কিন্তু আমাদের কিভাবে যাবে, কারা পাবে, এই সব কিছু কিন্তু কয়েকদিন আগেই খুব সুন্দর করে আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর এই মাস্টার প্ল্যানটি বলেছেন, কিন্তু এই মাস্টার প্ল্যানটি ওনারা মাথায় নেননি, কারণ ওনারা তখন ব্যস্ত ছিলেন এই ধরনের আজব আজব কিছু থিওরি আপনার বের করার জন্য। যেরকম একটা থিওরি পর্যাপ্ত প্রচারণা করা হয়নি, বিষয়টা আজকে শুরু হলো। প্রচার অবশ্যই হবে, কিন্তু প্রচারটা তো আসলে চাপা পড়ে যায় যখন আমাদের এই ধরনের অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলাপ এই মুহূর্তে করতে হচ্ছে। যেমন উনি বলছেন করোনা ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের সর্বত্রই নাকি উনি ব্যর্থতা দেখেছেন। তাহলে আমি বুঝতে পারছি না যে ব্লুমবার্গের মতন এত বড় একটি নিউ ইয়র্ক ভিত্তিক একটা পাবলিকেশন, তাদের প্রতি মাসে তারা সারা পৃথিবীর থেকে ডেটা নিয়ে যে র্যাঙ্কিংটা করে, সেখানে বাংলাদেশ কেন এখন শীর্ষ 20 দেশের মধ্যে আছে যাদের করোনা ম্যানেজমেন্ট সফল। এবং এখানে নাম্বারগুলোও খুব ইজি, যে আমাদের 1 লক্ষ পপুলেশনের মধ্যে 31 কেস, আমাদের মর্টালিটি রেট 1.5। এই যে ইন্ডিকেটরসগুলো, এগুলো তো দেওয়া আছে, ওনারা চাইলেই তো দেখে নিতে পারেন। তারপরও কেন ওনারা এই ধরনের জেনারেলাইজ স্টেটমেন্ট করছেন যেটার কোনো এভিডেন্সিয়াল বেসিস নাই, অর্থাৎ ওনারা প্রমাণ করতে পারবেন না ওনারা এমন কিছু স্টেটমেন্ট কিন্তু করেই যাচ্ছেন।
উনি দুর্নীতির কথা বলেছেন। সরকার যদি মনে করতো সরকার দুর্নীতির বিষয়টি ধামাচাপা দিবে, আপনাদের কি মনে হয় করোনার সময় দুর্নীতির বিষয়গুলো সামনে আসতে পারতো? এটা তো সরকারের সদিচ্ছার কারণেই সামনে এসেছে, যে সরকার এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার সরকার তারা জানতো যে আমরা একটা ন্যাশনাল ইমার্জেন্সির মধ্যে আছি, আমরা একটা জাতীয় সংকটের মধ্যে, আমরা কোনো ধরনের দুর্নীতিকে এক ফোঁটা প্রশ্রয় দিতে পারবো না, কাউকেই কিন্তু ছাড়া হয়নি। উনি বলছেন ইমিউনাইজেশনের কথা, আমাদের অ্যাডাল্ট ইমিউনাইজেশনের অভিজ্ঞতা নেই। অ্যাডাল্ট ইমিউনাইজেশনের ম্যাস স্কেলে আপনার ভ্যাকসিনেশন করার মতন অভিজ্ঞতা পৃথিবীর কোনো দেশেরই থাকে না, কারণ দেখা যায় যে সামান্য কিছু সংখ্যক দেশে প্রতি বছর ফ্লু ভ্যাকসিন দেওয়ার মতো বিষয় থাকে, বেশিরভাগ দেশে সেটা হয় না। এখন আরেকটা বিষয়, উনি সাইড এফেক্টের কথা বলেছেন। আমি ইনফ্যাক্ট শান্ত ভাইকে ধন্যবাদ দিতে চাই যে আমি বিএনপির পক্ষের একটি মানুষকে আমি একটি খুবই সুন্দর একটি সাউন্ড আলোচনা করতে দেখলাম অনেক দিন পর ভ্যাকসিন নিয়ে। সেটি হচ্ছে উনি যে বললেন যে প্রতিটি ভ্যাকসিনেই কিন্তু সাইড এফেক্ট থাকতে পারে। এখানে যে বিষয়টি করা হচ্ছে ভারতীয় ভ্যাকসিন বলা হচ্ছে, এটার উত্তরটা আমাকে একটু দিতেই হবে ওমর ভাই। এটা ভারতীয় ভ্যাকসিন না, এটা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, যেটা এই অঞ্চলে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে তৈরি করার লাইসেন্সটি পেয়েছে সেরাম ইনস্টিটিউট নামের একটা প্রাইভেট এন্টারপ্রাইজ ইন্ডিয়াতে। এই সেরাম ইনস্টিটিউটের সাথেই কিন্তু আমাদের বাংলাদেশের একটা প্রাইভেট ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা চুক্তি হয়। সেই চুক্তির আলোকেই কিন্তু আমাদের মধ্যে একটা ত্রিপক্ষীয় আরেকটি চুক্তি হয়। আমার কথা হচ্ছে সাইড এফেক্টের বিষয়টা, সাইড এফেক্টের প্রতিটি ভ্যাকসিনেই যে সাইড এফেক্ট থাকে এই বিষয়টা সামনে আসাটা খুব জরুরি ছিল, কারণ সারা পৃথিবীর থেকে এই আপনার নরওয়েতে ফাইজার ভ্যাকসিনে কেউ অসুস্থ হলো, ভারতের নিজস্ব যেটা আরেকটা ভ্যাকসিন আছে যেটার নাম হচ্ছে কোভ্যাক্সিন, যেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা আনছি হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার যেটি কোভিশিল্ড, সেটি নেওয়ার পরে কয়েকজন আপনার অসুস্থ হলো। এগুলোকে মিলিয়ে সায়ন্ত ভাইয়ের মতন যারা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন টিভিতে এসে টকশো করছেন তারা কিছু না বললেও বিএনপি এবং বিএনপির সাথের দলের যারা অনলাইনের কর্মী তারা কিন্তু সমানে সারাক্ষণ গুজব ছড়িয়ে যাচ্ছেন যে বাংলাদেশে কিন্তু এই ভ্যাকসিনটাই ঢুকছে। এবং আপনি যদি বিএনপির সেই নেতার যে আলাপটি আপনি প্রথমে এনেছিলেন যে ইন্ডিয়া কি আমাদেরকে গিনিপিগ বানাবে না, কারণ ইন্ডিয়ার ভ্যাকসিন তো এটা না, এই কোভিশিল্ড যেটি অর্থাৎ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল তো ব্রিটেনে হয়েছে, এটা ইন্ডিয়ার ভ্যাকসিন বলে ওনারা আমাদেরকে আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমি নিশ্চয়ই আবারও আসবো। তৌফিক মারুফ, আপনার কাছে যেটি জানতে চাই, এই মানে ভ্যাকসিন বাংলাদেশে প্রয়োগের আগে এখন যে ভ্যাকসিন নিয়ে যেই ধরনের কথাবার্তা হচ্ছে সেই সকল কথার ভেতরে আপনি বাস্তবতা, গুজব এবং রাজনীতি আসলে কতটুকু দেখেন? জি ধন্যবাদ। আমি প্রথমে একটু বলতে চাই একজন সংবাদকর্মী হিসেবে, এবং যেহেতু স্বাস্থ্য খাত নিয়ে কাজ করি, পাশাপাশি ভ্যাকসিনের একদম শুরু থেকেই ফলো করার চেষ্টা করছি। তো আমার কাছে খুব একটু আশ্চর্যই লাগে এবং কিছুটা আমি অবাক হই যখন মানুষের জীবন মরণের যে বিষয়টি জড়িত টিকার সঙ্গে, সেই টিকা নিয়ে যখন রাজনীতি করা হয়, রাজনৈতিক চর্চা চলতে থাকে, এবং সেটির মধ্যে আমরা যখন দেখি যে যুক্তিহীন, বাস্তবতাহীন, কিংবা এখানে সায়েন্টিস্টরা আছেন সেই বিজ্ঞানহীন, বিজ্ঞানের বাইরের যে আলাপ আলোচনা রাজনীতির মধ্যে নিয়ে এসে নেতিবাচক একটি মনোভাব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এটা খুব দুঃখজনক। আমি এইটুকু বলতে চাই যে আমরা সমালোচনা করব, আমরা অবশ্যই সরকারের যে ভুল ত্রুটিগুলো আছে, সরকার নানান বিশৃঙ্খলায় পরিকল্পনার জায়গায় বিশৃঙ্খল অবস্থায় আছে, সরকার অনেক কিছুই সুপরিকল্পিতভাবে করার সুযোগ থাকলেও সেটি তারা করতে পারছে না, সেটি যেমন টিকার ক্ষেত্রেও আছে। আমি যদি বলি যে টিকা, এই যে বন্ধু যে টিকাটি আসলো ভারত থেকে, সেটি কিন্তু এখন কেউ বলার চেষ্টা করছে হঠাৎ করে কেউ বুঝতে পারেনি, তারা প্রস্তুত ছিল না। আমি তো জানি যে এটি হঠাৎ করে আসেনি, এটি প্রায় এখন থেকে 20 থেকে 25 দিন আগেই এই খবরটি আমাদের দেশের পত্র পত্রিকায়, গণমাধ্যমে এবং ইন্টারন্যাশনাল গণমাধ্যমেও এসছে যে ভারত বাংলাদেশকে শুভেচ্ছা স্বরূপ, বন্ধুত্ব স্বরূপ কিছু টিকা দিবে। তো গভর্নমেন্ট এই কথাটি তখন থেকেই বলে আসছে, তবে কেন তারা এখন হঠাৎ কথাটা বলছে, হঠাৎ তারা প্রস্তুতি নিতে পারেনি? এমনকি 20 লাখ ডোজ টিকা হাতে নিয়েও আমরা এখন বসে থাকবো পরবর্তী 50 লাখ টিকা আসার অপেক্ষায়। আমরা কেন এই যে এখন পাইলট রানের কথা বলা হচ্ছে, আমরা তো আর ড্রাই রান বলছি না, পাইলট রান। তো এই পাইলট রানটি আমরা কেন আবার এখনো 7, 8, 10 দিন পরে বা একটি কখন শুরু করব না করব সেটি যেতে পারছি না।
আমি মনে করি যারা কথা বলছেন, যারা সমালোচনা করছেন, যারা ইতিবাচক সমালোচনার চেষ্টা করছেন, তাদের বরং এই জায়গাটিতে বেশি নজর দেওয়া উচিত, যাতে মানুষ অন্তত পক্ষে হতাশ না হয়, যাতে মানুষ তাদের যে মধ্যে ভয় বিভ্রান্তি যেগুলো টিকা নিয়ে আছে সেটুকু দূর করে যৌক্তিক যে সতর্কতার জায়গাটি যে থাকা দরকার, যে কোনো টিকা যে কোনো ঔষধের ক্ষেত্রেই সাইড এফেক্ট থাকবে, কিন্তু সেটির পার্সেন্টেজটি কি, সেটি কতটুকু, কোন টিকায় কি সেন্সিটিভিটি আছে না আছে, এগুলো মানুষকে একটু বেশি করে জানানো উচিত। এবং মানুষ যখন এই বিষয়গুলো বেশি করে জানবে, বুঝবে এবং খোঁজ খবর নেবে, তখন কিন্তু মানুষের মধ্যে হতাশা কেটে যাবে। দেখুন, ভারতে আমরা যদি হিসাব করি কয় লাখ মানুষকে টিকা দিয়েছে, আর সেখান থেকে কতজনের সাইড এফেক্ট হয়েছে এবং তাদের কি ধরনের সাইড এফেক্ট হয়েছে, এটিও কিন্তু দেখতে হবে। এখন আমি উদাহরণ দিচ্ছি, আমি চাই না বাংলাদেশে একটা ইনসিডেন্ট ঘটুক টিকা দেওয়ার পরে, কিন্তু বিগত দিনের অভিজ্ঞতা অনুযায়ী আমরা যখন দেখছি হামরুবেলার টিকা কিংবা অন্য যে কোনো টিকা যখনই দেওয়া হয়, বাংলাদেশে এমনিতেই প্রতিদিন কত শত শিশু মারা যায় বিভিন্ন রোগের কারণে। এখন একটা পেশেন্ট, একটা শিশু যদি টিকা দেয়, সে যদি তার যদি মৃত্যু হয়, সেটিকে টিকার কারণেই কিনা এটি আমাদের আগে নিশ্চিত হতে হবে। আমরা গণমাধ্যমে যারা কাজ করি, আমাদেরও সতর্কতার দরকার আছে। এই যে বাইরে নেদারল্যান্ডসে হোক, নরওয়েতে হোক যে ঘটনাগুলো ঘটছে, সেটি কিন্তু এই ধরনের টিকা সেই আমরা আগে যে মডার্না এবং ফাইজারের টিকাগুলো যতটা বেশি সেন্সিটিভ, ততটা বেশি সেন্সিটিভ এই টিকাটা না। এখন কথা হচ্ছে যে আমরা যখন যদি একটু ভালোভাবে আগেই মানুষের মধ্যে একদম নেতিবাচক একটি মনোভাব তৈরি হয়, এরকম ভূমিকা রাখতে যাই, তবে কিন্তু আজকে যেমন সরকারের কারোর সঙ্গে আমি কথা বলছিলাম, তারা এখন প্রস্তুতির চেয়ে বড় একটা উদ্বেগ বা চ্যালেঞ্জের মুখে পড়েছেন, যে মানুষকে টিকামুখী করা, মানুষকে আসলে টিকামুখী হবে কিনা। এইটি কিন্তু খুব তৌফিক মারুফ, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। ডাক্তার স্বাগত সায়ন্ত, যেটি বললেন মারুফ ভাই, যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকামুখী করা, সার্বিকভাবেই একটা চ্যালেঞ্জ সারা দুনিয়াতেই। সেই সময়ে যদি মানে এই ধরনের কথা বলা হয়, দেশে মুরগির ভ্যাকসিন উৎপাদন হয়, ভ্যাকসিন প্রুফ মানে মুরগির ভ্যাকসিনই যে টিকার করোনার টিকার বদলে দিয়ে দেওয়া হচ্ছে না, মানে এইভাবে যখন বলা হয়, সেটাকেও কি আপনি বলবেন যে মানে সতর্ক করা বা সরকারের সমালোচনা করা ইতিবাচক একটা দিক, সেটার ভিতরে কি আছে বলে আপনি মনে করেন? না, এই ধরনের কথা বলা টিকার প্রতি মানুষের যে নেতিবাচক মনোভাব সেটাকে আরো বাড়িয়ে তুলতে পারে। সুতরাং এইভাবে বলা উচিত আমি কখনোই বলবো না বা মনে করি না। তবে ডক্টর জাফরুল্লাহ কিন্তু আজকে আবার নিজেই এটাও বলছেন যে টিকার তালিকায় যদি আমার নাম থাকে আমি প্রথমে নেব। সুতরাং উনি নিতেও চেয়েছেন, কিন্তু একই সঙ্গে নিতেও চাইছেন। ভাষাটা কিভাবে বলেছেন সেটা গুরুত্বপূর্ণ, যে মানুষের মধ্যে যাতে ভুল ইনফরমেশন না যায় সেটা সবারই খেয়াল রাখা উচিত এবং বিজ্ঞান ভিত্তিকভাবে বলাই ভালো। কিন্তু যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা সবাই বিজ্ঞান ভিত্তিকভাবে সবসময় বলেন না। আর যেটা বলছেন ফরহাদ ভাই যে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্টের ওয়েতে সরকার যদি শুরু থেকে ম্যানেজ করার চেষ্টা করত এবং জাতীয়ভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিয়ে মুভ করতো এটা প্রতিরোধের জন্য। এই যে মাস্ক পরা, ভ্যাকসিনের থেকে বড় টুলস হচ্ছে আপনার মাস্ক পরা প্রতিরোধের জন্য, সেইখানে আমরা কিন্তু ব্যর্থ। সেই সব নিয়ে আপনি দেখেন যে আর জালিয়াতি কেন সন্দেহটা, আমি একটু বলি টিকা নিয়েই আপনি বলবেন, আমি প্রশ্নটা যোগ করে দিই। সেটা হচ্ছে মানে টিকা নিয়ে ধরেন বিএনপি অনেক ধরনের সমালোচনা করছে, কিন্তু বিএনপি কি বিকল্প কোনো প্রস্তাব দিয়েছে? না, বিকল্প প্রস্তাব বলতে বিএনপিরটা বিএনপি দিবে। আমি দেশের একজন নাগরিক হিসেবে আমার সেটা হলো অতীতে সরকারের যে জালিয়াতি রোধে ব্যর্থতা, টেস্টের মতো একটা সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ব্যাপক জালিয়াতি হয়েছে। জালিয়াতি করে ভুল টেস্ট না করেই তাদের রিপোর্ট দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেট নিয়ে বিদেশে গিয়ে ধরা খেয়েছে, আমাদের ফ্লাইট বন্ধ করেছে, দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এত বড় বড় ঘটনাও ঘটেছে। সরকারের আভ্যন্তরীণ তাদের লোকরাই করেছে এইসব। ফলে আবার আপনার এই যে পিপি সহ বিভিন্ন দুর্নীতি তাদের লোকরাই করেছে, ব্যাপকভাবে করেছে। বলছেন যে হ্যাঁ সরকার ধরছে বলে আমরা জানতে পারছি, সবই সরকার আগে ধরছে না। সংবাদ মাধ্যম
এটাকে আগে সামনে আনছে অনেক ক্ষেত্রে। কারণ হইলো ওইখানে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার বিষয় থাকে, সেই ভাগ বাটোয়ারা না মিললে নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দলে আওয়ামী লীগের নিজেদের মধ্যেই ঝামেলা তৈরি হয়, বা অফিসিয়াল ওর নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হয়। তাদের মধ্যে কেউ কেউ আপনাদের খবরটা পৌঁছে দেয়, ভাই এইখানে কিন্তু এই ঘটনা ঘটছে। সেভাবেও অনেক দুর্নীতির খবর, টাকা পাচারের খবর, করোনা নিয়ে দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে কিন্তু এসেছে। তখন সরকার বাধ্য হয়েছে ব্যবস্থা কিছুটা নিতে। এখন ধরেন এই করোনা ম্যানেজমেন্টে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, টিআইবিও সেটি বলছে, এটা শুধু বিএনপি বলছে না। টিআইবি তো বিএনপি জামাত বা সরকার বিরোধী কোনো সংগঠন না, তারা সবসময় বিএনপির সময়ও দুর্নীতি হতো, সেটার বিষয়েও কিন্তু টিআইবি রিপোর্ট করতো। তখন আওয়ামী লীগের খুব ভালো লাগতো এবং সেটাকে তারা মনে করতেন টিআইবি ন্যায্য কথা বলেছে। এখন সরকারের বিরুদ্ধে যাচ্ছে, আবার বলেন না টিআইবি শুধু দেশের বিরুদ্ধে বলে। এইভাবে দেখেন আপনি এই টিকা নিয়ে, ভ্যাকসিন আনা নিয়ে সরকার কেন, সচিব বললেন G2G চুক্তি হয়েছে, তারপরেই কোম্পানির পক্ষ থেকে বেক্সিমকোর তরফ থেকে বলা হলো না এটা G2G না, এটা কোম্পানির সঙ্গে ভারতের চুক্তি হয়েছে। তাহলে একটা কোম্পানির মাধ্যমেই কেন আনতে হলো, কেন সরকার কেন পারল না, বা তাদের থেকে শক্তিশালী একটা দেশের কোম্পানি হয়ে গেল? এক। দুই হলো এইরকম একটা ক্রাইসিস, এটা মনোপলি একটা কোম্পানিরই কেন হলো, তাতে আমার খরচ বেড়ে গেল কিনা? তারপর হচ্ছে একটা দেশের মধ্যে একই সঙ্গে দুই ব্যবস্থার চুক্তি হওয়া, যে সরকার নিজে টাকা দিয়ে কিনবে, সরকার টাকা দিয়ে কিনবে মানে জনগণের টাকা, আপনার আমার টাকা দিয়ে কিনে আপনাকে আমাকে তারা ভ্যাকসিন দিবে। আবার ওই কোম্পানি কমার্শিয়ালি ইম্পোর্ট করবে, তারা আবার 1200-1300 টাকায় আবার টিকা বিক্রিও করবে। তাহলে এই যে একই সঙ্গে দুইটা সুযোগ, এটা সরকার দিয়েও কিন্তু এরকম হয়েছে যে বাংলাদেশের সরকারি খাতের যে সেবা খাত বা বিভিন্ন ব্যবস্থাপনা, সেইখানে এরকম চালু করে ক্রাইসিস তৈরি করে সেইখানে সেবাটা রহিত করে বা দুর্বল করে বেসরকারি খাতের যে ব্যবসা সেটা সুযোগ করে দেওয়া হয়। টেস্টের ক্ষেত্রে তাই হয়েছে। টেস্টের ক্ষেত্রে আপনার প্রথমে ফ্রি ছিল, তারপরে সেটাকে টাকা ধার্য করা হলো 200 টাকা 500 টাকা, তারপরে সেটাকে বিশেষজ্ঞ কমিটি বলার পরও পুরো বন্ধ করলো না, আজকে আবার বলেছে ফ্রি করতে। সেটার সুযোগ নিয়ে মানুষের হয়রানির মধ্যে প্রাইভেট যে ইনভেস্টিগেশন সেন্টারগুলি, সেইখানে 3,500 থেকে 5,000 টাকায় মানুষ কিন্তু বাধ্য হলো টেস্ট করতে যেতে। ফলে এই সরকারের কি টাকার ঘাটতি, সদিচ্ছার ঘাটতি, ম্যান পাওয়ারের ঘাটতি? কেন তাদেরকে, দেশের মানুষকে এই টিকাটা নিজেরা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে, আমাদের এত ম্যান পাওয়ার টিকা প্রদানে আছে, আগের সফল রেকর্ড আছে, কেন পারলো না? কেন একটা বিশেষ কোম্পানিকে দিতে হবে? এই সব নানান কারণে মানুষের মধ্যে সন্দেহটা বাড়ে এবং এগুলো এইটা দূর করাও সরকারকেই করতে হবে। সরবরাহ এবং সারা দেশে ছড়িয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেটা নিয়েও নানা ধরনের কথা আছে। হ্যাঁ, সেটি আপনি শুনলেন। উত্তর কি? আমি প্রথমেই, যেহেতু শেষের পয়েন্টটা আমার মনে হচ্ছে যে সবচেয়ে বেশি পরিষ্কার করাটা দরকার আপনার এবং আপনার দর্শকদের সুবিধার্থে, সেটি হচ্ছে উনি বলছেন একটি কোম্পানি কেন, কারণ একটি কোম্পানি এই উদ্যোগটা নিয়েছেন, এটা তো সরকারি উদ্যোগ না। বা পৃথিবীতে প্রত্যেকটা ভ্যাকসিন তো তৈরি হচ্ছে আপনার প্রাইভেটলি, কোনো সরকার তো তৈরি করছে না যে সরকার যে আরেক সরকার থেকে ভ্যাকসিন নিয়ে আসবে। অ্যাস্ট্রাজেনেকা একটা প্রাইভেট কোম্পানি, অ্যাস্ট্রাজেনেকা আরেকটা প্রাইভেট কোম্পানি বা একটা প্রাইভেট ইন্ডাস্ট্রি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে লাইসেন্সিং দিল আপনার ওদের হয়ে ওই তাদের ফর্মুলার ভ্যাকসিনটা তৈরি করার জন্য। সরকার চাইলে সেরাম থেকে নিতে এখন পারতো না। আমার কথা হচ্ছে না, বেক্সিমকো তো আগেই সেরামের কাছে চলে গেল। সরকার কি? সরকার হচ্ছে বায়ার। সরকার দেখবে যে আমি এই ভ্যাকসিনটা কত সহজে আমার হাত পর্যন্ত পৌঁছে যাবে। আপনি ওমর ফারুক ভাই, আপনার যদি এখন একটা ওষুধ দরকার পড়ে, আপনি ম্যাক্সিমাম একটা দোকানে যাবেন, একটা ফার্মেসিতে যাবেন, আপনি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যাবেন না কেনার জন্য। এখানে প্রতিটা দেশের গভর্নমেন্ট হচ্ছে বায়ার, এবং প্রতিটা দেশে আপনার ভ্যাকসিন যে কয়টা এখন পর্যন্ত WHO বা FDA অ্যাপ্রুভড বা ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাপ্রুভড, প্রতিটাই তো প্রাইভেট কোম্পানির, কোনোটাই তো আপনার পাবলিক সেক্টর কোনো কোম্পানির না। সো অ্যাস্ট্রাজেনেকার লাইসেন্স নিল সেরাম ইনস্টিটিউটের সাথে আগের একটা সম্পর্ক ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, কারণ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তো সেরাম থেকে প্রচুর অনেক ধরনের টিকা সারা বছরই আমাদের দেশে আনছে, দিচ্ছে মানুষকে, মানুষ যেটা কিনে নিজেদের মধ্যে দিচ্ছে, বাচ্চাকে দিচ্ছে, তাদেরকে নিয়ে তো কোনো সময় কথা ওঠেনি। তারা তো বাংলাদেশের প্রথম সারির একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এখানে তো তার অন্য পরিচয়। এখন আপনি দেখুন, আমার কথা শুনুন, আপনি আমার কথা শুনতে হবে। তারা কিন্তু সবার আগে ইনিশিয়েটিভটা নিয়ে সেরামের কাছে চলে গেল, তারা সিকিউর করে ফেললো। এটা তো তাদের অ্যাডভান্টেজ যে দে টুক দ্য ইনিশিয়েটিভ। কাউকে তো মানা করা হয়নি। আমরা তো অন্য কোনো কোম্পানিকে বলি না আপনারা সেরামের সাথে কথা বলতে পারবেন না, আপনারা ফাইজারের সাথে কথা বলতে পারবেন না, আপনারা মডার্নার সাথে কথা বলতে পারবেন না। ওয়াই নট? তারা যাচ্ছে না কেন? এখন আপনার এই যে আমি বলি যাচ্ছে, আপনারা জানেন না, তারাও কথা বলছে, তাদের বাংলাদেশে সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই যে -70 ডিগ্রির নিচের কোনো ভ্যাকসিন এনে সারা দেশে সেটা ম্যাস স্কেলে ডিস্ট্রিবিউশন করার।
সারা দেশে ম্যাস স্কেলে সেটা অ্যাডমিনিস্টার করা। এই বিষয়গুলো ওনারা ক্লিয়ার করছেন না। ওনারা বারবার বেক্সিমকোকে একটি কোম্পানি বলছেন, কারণ বেক্সিমকোর নামের সাথে যে মানুষটি জড়িত তিনি আমাদের দলের একজন লোক। এটাই হয়ে গেছে ওনার ফলটা। এবং আপনি দেখেন যে যখনই বেক্সিমকো সেরামের সাথে একটা ডিল করে ফেললো, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু সাথে সাথে সেখানে এন্ট্রি করে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করে নিয়ে আসা শুরু করলো। এবং আপনি যদি আমাদের ভ্যাকসিন ডিপ্লোমেসিটার দিকে তাকান, অর্থাৎ গভর্নমেন্টের ভ্যাকসিন ডিপ্লোমেসি, অনেকেই বলছে ইন্ডিয়া তো আরও কয়েকটা দেশকে ভ্যাকসিন উপহার হিসেবে পাঠিয়েছে। তাদেরকে কয় লক্ষ পাঠিয়েছে? 1 লাখ, 1.5 লাখ? আমাদেরকে তো 20 লক্ষ ভ্যাকসিন গিফট হিসাবে পাঠিয়েছে। তাও কি অ্যাস্ট্রাজেনেকারটা ভারতীয় কোনো ভ্যাকসিন না, অ্যাস্ট্রাজেনেকারটাই আমাদেরকে 20 লক্ষ পাঠানো হয়েছে। সেরাম ইনস্টিটিউটের সাথে আমাদের চুক্তি হচ্ছে যে আমরা পর্যায়ক্রমে 3 কোটি ভ্যাকসিন তাদের কাছ থেকে আনবো, 30 মিলিয়ন। এবং গ্যাভি, যেটা আপনার ওয়ার্ল্ডের মধ্যে এখন একটি বড় অ্যালায়েন্স হিসাবে ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে উঠে এসেছে, তাদের কাজ হচ্ছে আন্ডার ডেভেলপড এবং ডেভেলপিং নেশনসদের কাছে, উন্নয়নশীল দেশগুলোর কাছে সময় মতন ভ্যাকসিন কম দামে পৌঁছে দেওয়া, যেটার একটি বড় উদ্যোগ নেওয়া বা বড় একটি অ্যাক্টিভ মেম্বার আমাদের প্রাইম মিনিস্টার নিজে। সেই গ্যাভির মাধ্যমে আমরা আরও 68 মিলিয়ন অর্থাৎ 6.80 লাখ এই 2021 সালের মধ্যে আমরা বাংলাদেশে নিয়ে আসার প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। কে বলছে $1 বেশি? আপনি এখন পর্যন্ত এই হিসাবটা কি দেখেছেন? আজকেই ওই তো আমাদের তো যেটা সমস্যা হচ্ছে বাংলাদেশে, আপনি খেয়াল করে দেখবেন ভ্যাকসিন সংক্রান্ত রয়টার রিপোর্ট করেছে, রয়টার আমি বলি দাম নিয়ে এবং সিরামের সিইও দেয়া হবে না, এই রিপোর্টটা প্রথম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসছে, সেখান থেকে আপনি এনেছেন, তারপরে ভ্যাকসিনটার পুরো ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স সবকিছু মিলিয়ে একদম আমাদের ডিস্ট্রিবিউশন পয়েন্ট পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আমাকে $4 করে দিতে হচ্ছে। বেশিরভাগ দেশ কিনছেই $4 করে। যে আমরা একটু আমি একটা কথা বলি একদম সংক্ষেপে, বিকজ আমি কোনো প্রাইভেট কোম্পানিকে ডিফেন্ড করতে আসিনি, বাট দে মাস্ট বি ডিফেন্ডেড এট দিস পয়েন্ট। বেক্সিমকো উইল নট profit financially from bringing this vaccines for us. তারা সরকারের হয়ে, শেষ কথা, সরকারের হয়ে তারা যে ভ্যাকসিনটি আনছে, আমাদের সরকারকে যেই ওই 3 কোটির যে আমাদের ডিলটা, সেই অনুযায়ী আমাদের কাছে যে $4 পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এখান থেকে বেক্সিমকোর একটা সেন্টও লাভ হবে না। আমরা ওই যেটা করেছি সেই লজিস্টিক্স আর প্রাইভেট কোম্পানির কথা যেটা বললেন, আমরা এখনো বাংলাদেশের অনেক কোম্পানি ইনফ্যাক্ট তাদের লজিস্টিক্স এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে। তারা ফাইজারকে নিয়ে আসতে চায় বাংলাদেশে, মডার্নাকেও নিয়ে আসতে চায়। তৌফিক মারুফ ভাই, যেটা বলা হচ্ছে যে একটা কোম্পানি দাম এবং আমদানি এবং যেটা হচ্ছে বন্টন যে প্রক্রিয়া, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে আসলে আপনার মানে বিশ্লেষণ কি? আমার বিশ্লেষণ, আমি কিছুটা একটু আমি ফরহাদ ভাইয়ের কথা শুনে এবং ডক্টর সাহিত্যের কথা শুনে একটু হাসছিলাম, এই কারণে যে আমরা মানুষ, বাংলাদেশের মানুষ, এই যে কোভিডের ভ্যাকসিন কারা আনছে, কে আনছে না আনছে, এটা যতটা জানি, আমরা কতটা জানি যে হামরুবেলার টিকা কারা গভর্নমেন্টকে সাপ্লাই দিচ্ছে না দিচ্ছে, ইউনিসেফ প্রতি বছর যুগের পর যুগ কতটা টিকা, কত কোটি কোটি টিকা দিচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা অনেকেই জানি না। এখন আমরা আমার কাছে পার্সোনালি যে জিনিসটা মনে হয় যে এখন ভ্যাকসিন আনলো কিংবা অন্য কেউ একক কোনো প্রতিষ্ঠান আনলো, হ্যাঁ মনোপলির একটা প্রশ্ন কেউ যদি ইস্যু করতে চায় করতে পারে, কিন্তু এটার পিছনে যুক্তি কতটা? যে কোনো একটা কাউকে না কাউকে কোনো প্রতিষ্ঠানকে তো আনতে হবে, সেটি এনেছে। এখন দামের যে বিষয়টি আমি ডক্টর সাহিদকে একটু নক করে বলতে চাই, রয়টার্স যে নিউজটি করেছে এটি একদমই ভুল। আমি খুব দায়িত্ব নিয়েই বলেছি, আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখেন। যখন এই খবরটি তারা দিল যে বাংলাদেশ, তারা কিন্তু বেক্সিমকো বলেনি, বাংলাদেশ বেশি দামে কিনছে এবং আমাদের দেশের একটি পত্রিকা সেটি হাইলাইট করেছে। আমি সাথে সাথে ওই রাত্রিবেলা অনলাইনে নিউজটি দেখে আমি সার্চ দিয়ে দেখলাম যে তাদের এই তথ্যটি একদম ভুল একটি তথ্য তারা ছেপেছে বাংলাদেশের কোন একটি গণমাধ্যমে এবং রয়টার্স কিন্তু তার পরের দিনই আপনি খুঁজে দেখেন, তার পরের দিনই তারা ব্যাখ্যা দিয়েছে যে এটি আসলে বিভিন্ন দেশে বিভিন্ন দাম রাখা হয় এবং সেই অনুসারে আপনি দেখুন রয়টার্স লিখেছে $4 করে প্রতি ডোজ বাংলাদেশ কিনেছে প্রতি ডোজ $2 করে, 2 ডোজ $4
আর $1 হচ্ছে বেক্সিমকোর কমিশন। এখন এইটি নিয়ে কথা বলতে পারেন যে এই কমিশনকে কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক। একটি কোম্পানি, প্রাইভেট কোম্পানি, সেটা যেই হোক তারা তো ব্যবসা করবেই। এখন এটি নিয়ে ডিবেট থাকতে পারে, কিন্তু আমি এই জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে কোভ্যাক্স থেকে যখন টিকাগুলো আমাদের দেশে আসবে, কোভ্যাক্সের মধ্যে তো কোনটা কোন কোন টিকা থাকবে না থাকবে এটি কিন্তু আমরা এখনো পুরোপুরি জানি না। আমরা জানি অ্যাস্ট্রাজেনেকার কিছু টিকা থাকবে, আমরা জানি ফাইজারের কিছু টিকা থাকবে, আমরা জানি মডার্নার কিছু টিকা থাকবে, আরো অনেক টিকা সেখানে জড়ো হবে অ্যাজ এ ব্যাংক হিসাবে। সেই ভ্যাকসিন ব্যাংক থেকে বিভিন্ন দেশকে সাপ্লাই দিবে। এখন আমরা কি সেগুলো নিয়ে প্রশ্ন তুলবো, নাকি আমাদের এখন টিকাটা দেওয়া জরুরি? এই জায়গাটিতে আমাদের আলোচনায় আসা উচিত। আমাদের বরং এই বিষয়টা এখন যদি বাংলাদেশে যে টিকা উৎপাদনের গ্লোব বায়োটেকের যেটি এখন সেটি নিয়েও তো কেউ প্রশ্ন তুলতে পারে যে এটি আসলে কতদূর কি হবে না হবে। এখন ধরেন মডার্নার টিকা আমরা তো মনেই করি, আমরা জানি, খোঁজ খবর নিয়েও আমরা জানি যে মডার্নার টিকাকে সবচেয়ে 1 নম্বর টিকা হিসেবে বলা হয়। আমরা যদি জনসন অ্যান্ড জনসনের টিকার কথা বলি, আমরা কি বলবো? সানোফির এখন ভ্যাকসিন করতে সানোফিরটা কিনে নিয়েছে বড় একটা অংশ। এখন সানোফির টিকা যদি আসে আমরা কি বলবো? সেটি নিয়েও কি আমরা প্রশ্ন তুলবো যে কেন সানোফির টিকা বাংলাদেশে আনলো? সেটি নিয়ে আমরা প্রশ্ন তুলবো কিনা? আমাদের সক্ষমতাটা কি এটি নিয়ে কেন আপনারা কথা বলছেন না, কেন আমরা কথা বলছি না? আমাদের দেশে ওষুধে এত বিশ্বখ্যাত একটি অবস্থান আমাদের দেশে তো আজকে এরকম ভ্যাকসিনের উৎপাদক হিসেবে, আবিষ্কারক হিসেবে আমাদের দেশের গর্বিত হওয়ার কথা ছিল। সেই সুযোগটা আমরা এখন হাতছাড়া করলাম। এই জিনিসটি মূলত তৌফিক মারুফ ভাই, আপনাকে ধন্যবাদ। যেটি হচ্ছে ওই প্রসঙ্গটি আবারও বলে তৌফিক মারুফ ভাই, মানে প্রায়োরিটি আসলে এখন কি হওয়া উচিত আমাদের আলোচনার যে ডিসকোর্স? প্রায়োরিটি সত্যিকার অর্থে মানুষ যাতে টিকাটা নেয়, কারণ বেশিরভাগ মানুষ যাদের দেওয়া দরকার তাদের টিকা যদি তারা গ্রহণ না করে বা দেওয়া না যায়, আমরা এখানে 3 জন, আপনি টিকা নিলেন, আমরা 2 জন নিলাম না, তাতে আপনি কিন্তু এই টিকা নিয়েও সুরক্ষিত এর নিশ্চয়তা নাই। ফলে এই ক্লোজ কন্ট্যাক্টের এরকম বিভিন্ন পেশা ধরে, ক্লাস্টার ধরে, বেশি আক্রান্ত ধরে তাদের সবাইকেই টিকার আওতায় আনতে হবে পর্যায়ক্রমে। সেই জন্য এই টিকাটা যাতে সবাই নেয়, সেই জন্য পজিটিভলি সব কিছু ব্যাখ্যা করে সরকারের তরফ থেকে সংবাদ মাধ্যম, চিকিৎসক সবারই এই অ্যাপ্রোচে যেতে হবে কি পাশাপাশি সরকারকেও এই খুচরা চালাকি, রাজনীতি কিংবা অন্যরা যাতে রাজনীতি করতে পারে সেই সুযোগ দেওয়া থেকে বিরত থাকতে হবে। এই যে গণস্বাস্থ্যের টেস্টিং কিট নিয়ে যেটা করলো, অ্যান্টিবডি টেস্ট খুব গুরুত্বপূর্ণ, অথচ সেটাকে 1 বছর ঝুলিয়ে রেখে বিএমআরসি এখন আজকে সেটার অনুমতি দিচ্ছে যে সেটা টেস্ট করার জন্য। কেন আপনি ন্যাশনাল ক্রাইসিস বলছেন? ন্যাশনাল ক্রাইসিস এখানে টিকার মতো জিনিস ইনস্ট্যান্ট পারমিশন দিয়ে দিচ্ছে, সেইখানে যেখানে পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপার না, টেস্ট সেটি পর্যন্ত না দিয়ে যখন আমি একদমই সময় কম, আমি যদি জানতে চাই, আপনি বলেছেন যে ভ্যাকসিন কোনো লাভ করবে না, কিন্তু বলা হয়েছে যে একটা কমিশন রাখা হয়েছে। আমি আপনাকে বলি, আমি $4 বিষয় যেটা বললাম উনি ঠিকই বলেছেন, সাথে $1 হচ্ছে বেক্সিমকোর কমিশন, রাইট? আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, তারা $4 কিনছে, তাদের কিন্তু গভর্নমেন্টের আবার ট্রান্সপোর্টেশন, স্টোরেজ, ডিস্ট্রিবিউশন খরচটা নিজেদের বহন করতে হচ্ছে। আমরা কিন্তু একদম আমাদের ডিস্ট্রিবিউশন পয়েন্ট পর্যন্ত সাপ্লাইটা পেয়ে যাচ্ছি বাই ভার্চু অফ বেক্সিমকোস এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার। তাদের বছরে 50 লক্ষ পর্যন্ত ভ্যাকসিনেশন আপনার স্টোরেজ এবং ডিস্ট্রিবিউশন করার পূর্ব অভিজ্ঞতা আছে। এখন তাদের এই 50 লক্ষ করতে হবে 2-3 মাসের মধ্যে। সেই জায়গায় কিন্তু তাদের যে ইনক্রিজড ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্টেশন এবং স্টোরেজ কস্ট, সেই তুলনায় কিন্তু $1 এনাফ না। তার মানে তারা এখান থেকে প্রফিট করেও যদি থাকে বা করার যদি স্কোপও থাকে, সেটি হবে অত্যন্ত নগণ্য, যেটি বাদে পৃথিবীতে কোনো প্রাইভেট কোম্পানি তাদের 1 পাও নড়াবে না। তো এটা নিয়ে আমি এখন মনে করি আমাদের ডিবেটটা শেষ হওয়া দরকার, কিন্তু শেষটা কখন হবে? সায়ন্ত ভাই আজকে যে সুন্দরভাবে, রিজনেবলভাবে স্বাস্থ্যর বিভিন্ন বিষয় মাথায় রেখে যে তার রাজনৈতিক বক্তব্যটাও শালীনভাবে দিলেন, বিএনপির যেটা অনলাইন প্রচার মাধ্যম, তারা তো এগুলো ফলো করছে না। এমনকি মির্জা ফখরুল সাহেব বা রিজভী সাহেবদের বক্তব্য এখানে মানে ছেলে খেলা, ওইখানে ওগুলোও চলবে না। ওইখানে বলেই দেওয়া হচ্ছে ভারত আমাদেরকে এই মিশায় ভ্যাকসিন পাঠাচ্ছে। আপনি জানেন ওমর ফারুক ভাই, আপনি একজন জার্নালিস্ট, আপনি জানেন আমি কি বলতেছি। আপনি হয়তো এখন এটা ক্যামেরাতে স্বীকার করবেন না, বাট ইউ হ্যাভ সিন দোজ মেসেজেস। আপনি তো কমেন্ট দেখছেন। সরকার বিরোধী যারা, তারা অনলাইনে এই ধরনের গুজব
সারাক্ষণ ছড়াচ্ছে। এখন সরকার কি এই ভ্যাকসিন সারা বাংলাদেশের মানুষকে এই সরকারি খাত থেকে আমরা 6.80 এবং ওইদিকে হচ্ছে 50, তাহলে হচ্ছে 7,30,00,000 এই ভ্যাকসিনগুলো মানুষের কাছে কিভাবে পৌঁছে দিব? বাকিটা আমরা প্রাইভেট সেক্টর দিয়ে কিভাবে এনেবল করব? এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা করব, না 24টা ঘন্টা আমরা মিথ্যা কথার উত্তর দিব? আমি আপনার কাছে হেল্পলেস হয়ে জিজ্ঞাসা করছি, আমি বলছি না তাহলে কিভাবে করব। শুরু থেকে জালিয়াতি করে বিভ্রান্ত ছড়িয়ে আপনি এই ব্যারিস্টার শাহ আলী, পরিস্থিতিতে আনলেন ফরহাদ, কেন? ডক্টর শাকাত মানুষকে সায়ন্ত, এরকম আস্থার সংকট তো এবং আপনারাই তৌফিক তৈরি মারুফ, করেছেন। আপনাদের তিনজনকে ধন্যবাদ। এরকম পাল্টাপাল্টি বক্তব্যের বাইরে গিয়ে একদম এই জাতীয় সংকটে সবাই ইতিবাচক ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের সম্পাদকীয়। দর্শক, আপনাদের ধন্যবাদ। আজকের সম্পাদকীয় এখানে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।